जय हिंद बंधुरा आज के আমরা চলে এসেছি আমাদের দ্বিতীয় ক্লাসে। তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেল জিএস মাস্টার ক্লাসে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ভারতীয় সংবিধানের প্রস্তাবনা। অলরেডি আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপর একটা ক্লাস আপলোড করে দিয়েছি, তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে এবং তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো দেরি না করে চলো এই ভিডিওটি শুরু করা যাক। দেখতে পাচ্ছি আমরা আমাদের ভিডিও ভারতীয় সংবিধানের প্রস্তাবনা, দ্য প্রিএম্বল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ভারতীয় সংবিধানের প্রস্তাবনা। সংবিধান হলো দেশের সর্বোচ্চ আইন এবং প্রস্তাবনা হলো সংবিধানের ভূমিকা বা মুখবদ্ধ, অর্থাৎ প্রিএম্বল ইজ দ্য প্রিফেস অর ইন্ট্রোডাকশনারি পার্ট অফ দি কনস্টিটিউশন। অর্থাৎ সংবিধান হলো ভারতীয় সংবিধানের প্রস্তাবনা হলো সংবিধানের প্রিফেস। পরবর্তী পয়েন্ট, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণাটি আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে গৃহীত হয়েছে। অর্থাৎ যে এই প্রিএম্বল বা সংবিধানের প্রস্তাবনা, এই কনসেপ্টটিকে আমরা আমেরিকা থেকে নিয়ে এসেছি। আর আরও একটা পয়েন্ট এই ক্ষেত্রে তোমরা মনে রাখবে, আমেরিকা ওয়াজ দ্য ফার্স্ট কান্ট্রি বিগেন উইথ আ প্রিএম্বল। অর্থাৎ আমেরিকা প্রথম দেশ যারা তাদের কনস্টিটিউশনের মধ্যে এই প্রিএম্বল পার্টটিকে অ্যাড করে। পরবর্তী পয়েন্ট, 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সমাজতান্ত্রিক অর্থাৎ সোশ্যালিস্ট, ধর্মনিরপেক্ষ বা সেকুলার, সংহতি বা ইন্টিগ্রিটি এই সমস্ত শব্দগুলোকে অ্যাড করা হয়। এই পয়েন্টটা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। বহুবার এই কোয়েশ্চেনটা WBCS পরীক্ষায় এসেছে, তার সঙ্গে সঙ্গে WBP, কেপি, কনস্টেবল ইত্যাদি পরীক্ষাতেও বহুবার কোয়েশ্চেনটা এসেছে। তোমরা যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালাইসিস করো তো এই কোয়েশ্চেনে তোমরা বহুবার পেয়ে যাবে। তো এই পয়েন্টের এই কয়েকটা পয়েন্ট আমরা অবশ্যই মনে রাখবো। বিশেষ করে এই পয়েন্টটা 1976 সালের 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, সংহতি এই তিনটে কিওয়ার্ডকে আমাদের প্রিএম্বলে অ্যাড করা হয়েছে। পরবর্তী পেজে আমরা দেখতে পাচ্ছি পণ্ডিত জওহরলাল নেহেরু গণপরিষদের জনগণের আশা আকাঙ্ক্ষা আদর্শ সম্মিলিত এক প্রস্তাব বা অবজেক্টিভ রেজলিউশন উত্থাপন করেন। এই প্রস্তাবের সংবিধানের উদ্দেশ্য ও দর্শনের উল্লেখ ছিল। বস্তুত প্রস্তাবের ভিত্তিতেই ভারতীয় সংবিধানের প্রস্তাবনা প্রণীত হয়েছে। অর্থাৎ পণ্ডিত জওহরলাল নেহেরু প্রথম সংবিধানের প্রস্তাবনার কনসেপ্টের কথা বলেছিলেন এবং তিনি যে অবজেক্টিভ রেজলিউশন করেছিলেন সেই অবজেক্টিভ রেজলিউশনটাকে পরবর্তীকালে আমরা দেখতে পাবো প্রস্তাবনার রূপে। পরবর্তী পয়েন্ট, 1960 সালে অর্থাৎ 1960 বেরুবারি ইউনিয়ন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা সংবিধানের কার্যকরী অংশ নয়। অর্থাৎ 1960 সালে এই বেরুবারি ইউনিয়ন কেসের সুপ্রিম কোর্ট রায় দিচ্ছে যে প্রিএম্বল ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্ট নয়। আর পরবর্তীকালে আমরা দেখতে পাবো 1973 অর্থাৎ 1973 সালে কেশবানন্দ ভারতীয় মামলায় সুপ্রিম কোর্ট রায় দিচ্ছে যে প্রস্তাবনা মূল সংবিধানের কার্যকরী অংশ। অর্থাৎ এই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট রায় দিচ্ছে যে প্রস্তাবনা বা প্রিএম্বল কনস্টিটিউশনের একটা ইন্টিগ্রাল পার্ট। আর তার আগে 1960-তে বেরুবারি ইউনিয়ন মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে সংবিধানের কার্যকরী অংশ কিন্তু প্রস্তাবনা নয়। পরবর্তীকালে এই জাজমেন্টটাকে চেঞ্জ করে এটাকে একটা কার্যকরী অংশ হিসেবে রিকগনাইজড করা হয় 1973-তে কেশবানন্দ ভারতীয় মামলায়। এই কোয়েশ্চেনটা বহুবার বিভিন্ন পরীক্ষায় এসেছে। পরবর্তী পয়েন্ট, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের প্রিএম্বলটা। উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সোলমেনি রিজলভ টু কনস্টিটিউট ইন্ডিয়া ইন্টু এ sovereign, socialist, secular, democratic republic and to secure to all its citizens justice, social, economic and political, liberty of thought, expression, belief, faith and worship, equality of status and opportunity and to promote among them all fraternity, assuring the dignity of individual and the unity and integrity of the nation. In our Constituent Assembly this 26th day of November 1949 do hereby adopt, enact and give to ourselves this constitution. খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখান থেকে বিশেষ করে আমাদের যে পয়েন্টগুলোকে মনে রাখতে হবে সেটা হচ্ছে এই পয়েন্ট থেকে আমাদের বিভিন্ন চাকরি পরীক্ষায় যে ধরনের কোয়েশ্চেন আছে সেগুলো হচ্ছে এই সোভরেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক বা রিপাবলিক এই সমস্ত বিভিন্ন কিওয়ার্ডগুলোর অর্থ কী আছে এই নিয়ে কোয়েশ্চেন করা হয়। তার সাথে সাথে এই ক্ষেত্রে একটা তোমরা কোয়েশ্চেন মনে রাখবে যে আমাদের 26 নভেম্বর 1949-এ
ইন্ডিয়ান কনস্টিটিউশন কিন্তু গৃহীত হয়েছিল, অর্থাৎ অ্যাডপশন অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বাই দি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এটা হচ্ছে আমাদের 26 নভেম্বর 1949, অর্থাৎ 26 নভেম্বর 1949 সালে আমাদের সংবিধান কিন্তু গৃহীত হয়েছিল। কার দ্বারাতে? না কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির দ্বারাতে। এই ক্ষেত্রে এই ডেটটাকে তোমরা মনে রাখবে। এই 26শে নভেম্বর এই দিনটাকে আমরা কনস্টিটিউশন ডে বা সংবিধান দিবস হিসেবেও পালন করে থাকি। আর আরও একটা পয়েন্ট মনে রাখবে, 26 জানুয়ারি 1950-তে আমাদের কনস্টিটিউশন অফ ইন্ডিয়াকে কার্যকরী করা হয়, অর্থাৎ 26শে জানুয়ারি 1950 সালে কনস্টিটিউশন কার্যকরী হয়। কিন্তু যদি বলা হয় গৃহীত কবে হয়, তাহলে সেটার আনসার হয়ে যাবে আমাদের 26শে নভেম্বর 1949 সালে। এই বিভিন্ন কিওয়ার্ডগুলোর অর্থ কী আছে সেটা আমরা পরবর্তী স্লাইডে ডিসকাশন করব। তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে, লাইক করবে। পরবর্তী পেজে আমরা দেখতে পাচ্ছি প্রস্তাবনায় ভারতকে সার্বভৌম অর্থাৎ সোভরেন, সমাজতান্ত্রিক বা সোশ্যালিস্ট, ধর্মনিরপেক্ষ বা সেকুলার, গণতান্ত্রিক বা ডেমোক্রেটিক বা রিপাবলিক হিসেবে অভিহিত করা হয়েছে। প্রস্তাবনায় প্রতিটি শব্দ তাৎপর্যপূর্ণ অর্থে ব্যবহার করা হয়েছে। এবারে এই যে বিভিন্ন কিওয়ার্ডগুলো আছে, এই কিওয়ার্ডগুলোর অর্থ নিয়ে আমরা ডিসকাশন করব। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি নাম্বার 1, সার্বভৌম বা সভরেনিটি। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে ভারত হলো অভ্যন্তরীণ ও বহির ব্যাপারে সকল রকম বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত, অর্থাৎ ইন্ডিয়া ইজ ফ্রি ফ্রম ইটস ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স। অর্থাৎ সার্বভৌমিকতা বলতে রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতাকে বোঝানো হয়েছে। পরবর্তী পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি যে সমাজতন্ত্র বলতে কোন বিষয়টাকে বোঝানো হচ্ছে? সোশ্যালিস্ট। অর্থাৎ মনে রাখবে এই ক্ষেত্রে এই সোশ্যালিস্ট ওয়ার্ডটা বা সমাজতন্ত্র এই শব্দটা কিন্তু আমাদের কনস্টিটিউশনের প্রিএমবেলে ইনিশিয়ালি ছিল না। 1976 বা 1976 সালের 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে, অর্থাৎ 1976 সালের 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতকে একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে অভিহিত করা হয়েছে। কিন্তু কী ধরনের সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে সেই বিষয়ে সংবিধানে কিছু বলা নেই। সমাজতন্ত্রের মূল বক্তব্য উৎপাদনের উৎসগুলি সামাজিক মালিকানা এবং দ্রব্য সামগ্রীর সামাজিক মালিকানায় বন্টন ব্যবস্থাকে বোঝায়। ভারতে কিন্তু বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠার ব্যবস্থা করা হয়নি। এখানে সমাজতন্ত্র শব্দটি গণতান্ত্রিক সমাজবাদের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা দরকার। দারিদ্র্যমোচন ও জনকল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে গৃহীত কার্যক্রমের মধ্যেই ভারতীয় সমাজতন্ত্রের মূল নিহিত রয়েছে। অর্থাৎ এই ক্ষেত্রে সোশ্যালিস্ট ওয়ার্ডের মাধ্যমে বা সমাজতন্ত্র কথার মাধ্যমে সামাজিক যে ইকুয়ালিটি অর্থাৎ সোশ্যাল ইকুয়ালিটি কথাটাকে প্রমোট করা হচ্ছে। পরবর্তী পেজে আমরা দেখতে পাবো 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে, অর্থাৎ সালটা কত ছিল আমাদের? সালটা ছিল 1976। 1976 সালের 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে ধর্মনিরপেক্ষ অর্থাৎ সেকুলার বা ধর্মনিরপেক্ষ শব্দটিকে প্রস্তাবনায় অ্যাড করা হয়েছে। তাহলে 1976 সালের 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের প্রস্তাবনায় এই সেকুলার বা ধর্মনিরপেক্ষ শব্দটাকে অ্যাড করা হয়েছে। এই ওয়ার্ডটার অর্থ কী বা এই ধর্মনিরপেক্ষ কথার অর্থ কী বা সেকুলার কথার অর্থ কী? এর অর্থ হচ্ছে রাষ্ট্র কোনো বিশেষ ধর্মের প্রতি পক্ষপাতিত্ব করবে না। ধর্মের ভিত্তিতে মানুষের যে পার্থক্য করা যাবে না। ধর্মের ব্যাপারে রাষ্ট্র হবে সম্পূর্ণ নিরপেক্ষ। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। এই ধর্মের ব্যাপারে রাষ্ট্র কিন্তু কখনোই কাউকে ডিসক্রিমিনেট করতে পারবে না। ধর্ম সম্পূর্ণ হবে নিরপেক্ষ, অর্থাৎ দেয়ার ইজ নো অফিসিয়াল রিলিজিয়ান। এটাই হচ্ছে আমাদের সেকুলারিজমে বলতে বুঝবো আমরা যে রাষ্ট্রের কোনো বিশেষ ধর্মের প্রতি পক্ষপাতিত্ব করবে না। পরবর্তী পয়েন্ট যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হয়ে যাচ্ছে আমাদের গণতন্ত্র বা ডেমোক্রেটিক। এই কনসেপ্টটা কি বলছে? এই ডেমোক্রেটিক কিন্তু প্রকৃত অর্থে যে ওয়ার্ডটাকে ব্যবহার করা হয় এটা কিন্তু আমাদের কনস্টিটিউশনে কোথাও ব্যাখ্যা করা হয়নি। তবে সংকীর্ণ ও ব্যাপক অর্থে উভয়কে যদি আমরা ডিসকাশন করি তাহলে গণতন্ত্রের একটা প্রয়োগ দিক পাবো। সংকীর্ণ অর্থে গণতন্ত্র বলতে রাষ্ট্রনৈতিক গণতন্ত্রকে বোঝায়। এ হলো সরকার গঠন ও পরিচালনার বিশেষ ব্যবস্থা। এই পয়েন্টটা তোমরা সবাই মনে রাখবে। এই ব্যবস্থায় জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের হাতে শাসন ক্ষমতা ন্যস্ত থাকে। অর্থাৎ ডেমোক্রেটিক যে সমস্ত কান্ট্রিগুলো হবে সেই সমস্ত কান্ট্রিতে আমরা দেখতে পাবো সিটিজেন্সরা তাদের পিপলদেরকে রিপ্রেজেন্টেটিভ হিসেবে সিলেক্ট করবে এবং তাদের হাতেই পাওয়ার থাকবে।
এই ক্ষেত্রে আমাদের একটা কোটেশন মনে রাখতে হবে যে ইউএস প্রেসিডেন্ট অ্যাব্রাহাম লিঙ্কন তিনি বলেছিলেন ডেমোক্রেসি ইজ দ্য ফর্ম অফ গভর্নমেন্ট অফ দ্য পিপল, ফর দ্য পিপল অ্যান্ড বাই দ্য পিপল। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছিলেন যে ডেমোক্রেটিক কান্ট্রি সেই সমস্ত দেশগুলোকে বলবো যেখানে মূল পাওয়ার তাদের দেশের সিটিজেন্সদের কাছে থাকবে। তারা একটা নির্দিষ্ট টেনিউরের জন্য তাদের গভর্নমেন্টকে অ্যাপয়েন্ট করে সিলেক্ট করবে এবং সেই সমস্ত রিপ্রেজেন্টেটিভরা তাদের কাজ করবে এবং পরবর্তীতে আবার ইলেকশনের মাধ্যমে তারা যদি তাদের রিপ্রেজেন্টেটিভরা ঠিকঠাক কাজ না করে তাহলে তাদের কাছে রাইট থাকে যে তারা ভোটে তাই সে অন্য ব্যক্তিকেও জেতানোর পসিবিলিটি থাকতে পারে। তো আমরা এটা দেখতে পেলাম গণতান্ত্রিক এই কনসেপ্টটা। পরবর্তী পেজে আমরা দেখতে পাবো আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের প্রিএম্বেলে প্রস্তাবনায় গণতন্ত্রের সঙ্গে সঙ্গে সাধারণতন্ত্র শব্দটিকেও ব্যবহার করা হয়েছে। অর্থাৎ রাষ্ট্রপ্রধান পদ হয় নির্বাচনমূলক। এখানে বংশানুক্রমিক বা উত্তরাধিকারমূলক কোনো রাজপদ থাকে না। রাষ্ট্রপ্রধান জনগণের দ্বারা নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হন। সাধারণতন্ত্রের জনগণের সর্বোচ্চ রাজনৈতিক ক্ষমতাকে স্বীকার করা হয়। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা দেখতে পাবো আমাদের প্রেসিডেন্ট সবথেকে হাইয়েস্ট পোস্ট ইন্ডিয়াতে, এই প্রেসিডেন্ট পোস্টটা কিন্তু বংশানুক্রমিক নয়। অর্থাৎ এই প্রেসিডেন্ট পোস্টটাকে আমরা দেখতে পাবো নির্বাচনমূলক, অর্থাৎ জনগণের দ্বারাতে ইনডাইরেক্টলি এই প্রেসিডেন্ট কিন্তু নির্বাচিত হয়ে থাকে। পরবর্তী পয়েন্ট, প্রস্তাবনায় নাগরিকদের জন্য সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ন্যায় বিচারের প্রতিষ্ঠার সংকল্প ঘোষণা করা হয়েছে। অর্থাৎ লিবারিটির কথা বলা হচ্ছে এখানে। অর্থাৎ কী কী লিবারিটি দেওয়ার কথা বলা হচ্ছে, যে আমাদের সামাজিক লিবারিটি অর্থাৎ সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল লিবারিটির কথা বলা হচ্ছে। পরবর্তী পেজ, এই ভিডিওটাকে আমরা 3টে পার্টে ভাগ করেছি। প্রথম পার্ট আমাদের ছিল প্রিএম্বেল নিয়ে, দ্বিতীয় পার্ট হয়ে যাবে আমাদের সোর্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ সোর্স নিয়ে, আর 3 নম্বর হয়ে যাবে আমাদের বিভিন্ন কোর্টস নিয়ে। অর্থাৎ আমরা অলরেডি এই প্রিএম্বেলের পার্টটাকে কমপ্লিট করে নিয়েছি। এবার আমাদের সোর্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন আর তৃতীয় পার্টে আমরা ডিসকাশন করবো বিভিন্ন কোর্ট নিয়ে, ইন্ডিয়ান কনস্টিটিউশনের ব্যাপারে বিভিন্ন বিজ্ঞানীরা, রাষ্ট্রবিজ্ঞানীরা যে সমস্ত কোর্স দিয়েছেন সেগুলো নিয়ে ডিসকাশন করবো। তো এখানে সোর্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে বিভিন্ন যে কী কনসেপ্টগুলো রয়েছে সেগুলোকে কোন দেশ থেকে, কোন দেশের কনস্টিটিউশন থেকে বড় করা হয়েছে সেটা নিয়ে ডিসকাশন করবো। এই ক্ষেত্রে তোমরা একটা পয়েন্ট মনে রাখবে, আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনকে ব্যাগ অফ বরোয়িংস বলা হয়। ব্যাগ অফ বরোয়িংস, যেহেতু আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে দেখতে পাবো বিভিন্ন কনসেপ্টগুলো বিভিন্ন দেশের কনস্টিটিউশন থেকে বড় করা হয়েছে, এই কারণেই কিন্তু আমাদের বলা হয় কনস্টিটিউশনকে ব্যাগ অফ বরোয়িংস। তো আমরা এখানে দেখতে পাচ্ছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। আমরা অলরেডি আমাদের এই কনস্টিটিউশনের প্রথম ভিডিওতে এই সমস্ত বিষয়গুলোকে ডিটেলসে অ্যানালাইসিস করেছি, ডিসকাশন করেছি। তোমরা অবশ্যই দেখে না থাকলে দেখে নিও ভিডিওটা। এই ভিডিওর ডেসক্রিপশনে আমরা অবশ্যই লিঙ্কটাকে অ্যাড করে দেবো। আমরা প্রথম দেখতে পাচ্ছি যে পয়েন্টটা, সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে ফেডারেল স্কিম এই কনসেপ্টটাকে অ্যাড করেছি। দ্বিতীয় হয়ে যাবে আমাদের অফিস অফ দি গভর্নর, রোল অফ ফেডারেল জুডিশিয়ারি, পাবলিক সার্ভিস কমিশন, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেলস। এই সমস্ত পয়েন্টগুলোকে, এই সমস্ত কি ওয়ার্ডগুলোকে আমাদের কনস্টিটিউশনে কিন্তু অ্যাড করেছি এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে। এগুলোকে বড় করে নিয়েছি আমরা এখান থেকে। পরবর্তী হয়ে যাচ্ছে আমাদের ব্রিটিশ কনস্টিটিউশন, অর্থাৎ ব্রিটিশ থেকে যে সমস্ত কনসেপ্টগুলোকে আমরা নিয়েছি সেগুলো হয়ে যাচ্ছে আমাদের নাম্বার 1 ল মেকিং প্রসিডিওর, নাম্বার 2 হয়ে যাবে আমাদের রুল অফ ল, নাম্বার 3 হয়ে যাবে আমাদের পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। অর্থাৎ এই ক্ষেত্রে গভর্নমেন্টকে আমরা দুটো ভাগে ভাগ করে নিতে পারি। 1 নম্বরটি হয়ে যাচ্ছে আমাদের পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, পার্লামেন্টারি গভর্নমেন্ট ফর্ম অফ গভর্নমেন্ট, আরও একটা হয়ে যাবে আমাদের প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট। অর্থাৎ এই ক্ষেত্রে মনে রাখবে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট যেটা হবে, সেই পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে আমরা দেখতে পাবো এই গভর্নমেন্টের হেড হয়ে থাকে আমাদের প্রাইম মিনিস্টার। তার সাথে সাথে আমরা দেখতে পাবো কিন্তু প্রেসিডেন্টও থাকতে পারে। তবে যদি আমি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের কথা বলি তাহলে এই ক্ষেত্রে আমাদের সবসময় হেড থাকবে প্রেসিডেন্ট। এই পয়েন্টটাকে তোমরা মনে রাখবে। এক্সাম্পল যদি বলি, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের এক্সাম্পল হয়ে যাবে আমাদের ইন্ডিয়া, আর প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের এক্সাম্পল হয়ে যাবে আমাদের ইউএসএ। এই কয়েকটা পয়েন্ট তোমরা মনে রাখবে। তাহলে আমরা ব্রিটিশ কনস্টিটিউশন থেকে নিয়ে এসেছি পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, ক্যাবিনেট সিস্টেম। 5 নম্বর হয়ে যাবে আমাদের সিঙ্গেল সিটিজেনশিপ নিয়ে এসেছি ওখান থেকেই, ব্রিটিশ থেকেই। তারপর 6 নম্বর হয়ে যাবে আমাদের বাইক্যামেরালিজম। অর্থাৎ এই বাইক্যামেরালিজম হচ্ছে যে কোনো দেশের লেজিসলেচারে যদি দুটো হাউস এক্সিস্ট করে বা বর্তমান থাকে। যদি আমি এক্সাম্পল বলি, আমাদের ইন্ডিয়াতে দেখো, আমাদের ইন্ডিয়াতে হয়ে যাচ্ছে লেজিসলেচারকে দুটো ভাগে ভাগ করছি।
একটা হয়ে যাচ্ছে আপার হাউস আর একটা হয়ে যাবে লোয়ার হাউস। আপার হাউস বলতে আমরা রাজ্যসভাকে বুঝছি আর লোয়ার হাউস বলতে লোকসভাকে। তাহলে কোনো দেশ বা রাজ্যে যদি এই আপার হাউস ও লোয়ার হাউস বোথ যদি এক্সিস্ট করে তাহলে সেগুলোকে বলবো আমরা বাইক্যামেরালিজম। আর যদি শুধুমাত্র একটা হাউস বা লোয়ার হাউস যদি আমাদের এক্সিস্ট করে তাহলে সেগুলোকে বলবো আমরা ইউনিক্যামেরাল লেজিসলেশন। যেরকম আমাদের ইন্ডিয়াতে দেখতে পাবো রাজ্যসভা ও লোকসভা দুটো হাউসই বর্তমান, এই কারণে আমাদের ইন্ডিয়ান লেজিসলেচারটা হয়ে যাচ্ছে আমাদের বাইক্যামেরালিজম লেজিসলেচার। কিন্তু আমাদের ভারতীয় যে সমস্ত 28টা রাজ্য আছে এই 28টা রাজ্যে কিন্তু সবগুলোতে এই বাইক্যামেরালিজম লেজিসলেচার দেখতে পাওয়া যায় না। কিছু রাজ্য আছে যেগুলোতে ইউনিক্যামেরাল লেজিসলেচার আছে আর কিছু কিছু রাজ্য আছে যেগুলোতে বাইক্যামেরালিজম লেজিসলেচার আমরা দেখতে পাবো। তো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে ভারতের কোন 6টি রাজ্যে বাইক্যামেরাল লেজিসলেচার আছে। ভারতের যে 28টা রাজ্য তার মধ্যে মাত্র 6টি রাজ্যে বাইক্যামেরাল লেজিসলেচার আছে। পরবর্তী পয়েন্ট নাম্বার 7, প্রেরোগেটিভ রিটস, অর্থাৎ এই যে বিভিন্ন রিট আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে বলা আছে এই রিটসগুলোকে আমরা দেখতে পাবো যে এই রিটসগুলোকে আমরা নিয়ে এসেছি ব্রিটিশ কনস্টিটিউশন থেকে। আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে টোটাল 5টা রিটসের কথা বলা আছে। আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে টোটাল 5টা রিটসের কথা বলা আছে। অবশ্যই আমরা এগুলো পরবর্তী ভিডিওতে ডিসকাশন করব। আর 8 নম্বর হয়ে যাবে আমাদের পার্লামেন্টারি প্রিভিলেজেস। তাহলে এই ভিডিওতে কী কী আলোচনা করলাম এই পয়েন্টের মাধ্যমে, ব্রিটিশ কনস্টিটিউশন থেকে যে সমস্ত আমরা জিনিসগুলো কী কনসেপ্টগুলোকে বড় করেছি সেগুলো হয়ে যাচ্ছে ল মেকিং প্রসিডিওর, রুল অফ ল, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, ক্যাবিনেট সিস্টেম, সিঙ্গেল সিটিজেনশিপ, বাইক্যামেরালিজম, প্রেরোগেটিভ রিটস, পার্লামেন্টারি প্রিভিলেজেস। আরও একটা এক্সট্রা পয়েন্ট মনে রাখবে 9 নম্বর, সেটা হয়ে যাবে আমাদের অফিস অফ ক্যাগ অর্থাৎ কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। এই কনসেপ্টটাকেও আমরা বড় করেছি ব্রিটিশ কনস্টিটিউশন থেকে। এই ক্যাগের ব্যাপারে আমাদের কনস্টিটিউশনে আর্টিকেল নাম্বার 148-এ ডিসকাস করা আছে। পরবর্তী পেজে চলে যাই। তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। পরবর্তী হচ্ছে আমাদের ইউএস কনস্টিটিউশন অর্থাৎ আমেরিকার কনস্টিটিউশন থেকে যে সমস্ত বিষয়গুলোকে আমরা বড় করেছি সেগুলো হয়ে যাচ্ছে নাম্বার 1 ফান্ডামেন্টাল রাইটস, নাম্বার 2 প্রিএম্বেল। এই ক্ষেত্রে ফান্ডামেন্টাল রাইটস আর ফান্ডামেন্টাল ডিউটিসের মধ্যে অনেকেরই কনফিউশন হয়। তো ফান্ডামেন্টাল রাইটসটা মনে রাখবে আমেরিকা হয়ে যাবে, আর ফান্ডামেন্টাল ডিউটিসের কথা যদি বলা হয় তাহলে সেটা হয়ে যাবে আমাদের রাশিয়া থেকে নেওয়া হয়েছে। তাহলে ফান্ডামেন্টাল রাইটস আর প্রিএম্বেল। 3 নম্বর হয়ে যাবে ইন্ডিপেন্ডেন্স জুডিশিয়ারি, 4 নম্বর হয়ে যাবে জুডিশিয়াল রিভিউ, 5 নম্বর হয়ে যাবে ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট, 6 নম্বর হয়ে যাবে রিমুভাল অফ দ্য সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট জাজেস, আর 7 নম্বর হয়ে যাবে আমাদের পোস্ট অফ ভাইস প্রেসিডেন্ট। এই ক্ষেত্রে এই পয়েন্টটা মনে রাখবে যে সুপ্রিম কোর্টের যারা চিফ জাস্টিস হয় তাদের রিটায়ারমেন্ট এজ হয়ে যাবে 65 ইয়ার্স আর হাইকোর্টের হয়ে যাবে 62 ইয়ার্স। এই পয়েন্টটা মনে রাখবে। আরও একটা এক্সট্রা পয়েন্ট মনে রাখবে যে আমেরিকা ওয়াজ দ্য ফার্স্ট কান্ট্রি বিগেন উইথ আ প্রিএম্বল। আর তারপর মনে রাখবে যে ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে শর্টেস্ট রিটেন কনস্টিটিউশন হয়ে যাবে আমাদের ইউএসএ। ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে শর্টেস্ট রিটেন কনস্টিটিউশন হয়ে যাবে ইউএসএ। পরবর্তী পেজ আইরিশ কনস্টিটিউশন। আয়ারল্যান্ড থেকে যে সমস্ত বিষয়গুলোকে ফলো করেছি আমরা সেগুলো হচ্ছে ডিপিএসপি বা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। নেক্সট হচ্ছে আমাদের নমিনেশন অফ দ্য মেম্বার্স টু দ্য রাজ্যসভা, অর্থাৎ রাজ্যসভাতে আমাদের যে টোটাল 250 মেম্বার আছে এই 250 মেম্বারের মধ্যে আমাদের 12 মেম্বার নমিনেটেড হয়। তো এই যে 12 জন মেম্বার নমিনেশন করি এই কনসেপ্টটাকে আমরা নিয়ে এসেছি আয়ারল্যান্ড থেকে। এই 12 জনকে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া নমিনেট করে থাকে বিভিন্ন ফিল্ড থেকে। আর 3 নম্বর হয়ে যাবে আমাদের মেথড অফ দি ইলেকশন অফ প্রেসিডেন্ট। তাহলে এই 3টে কি কনসেপ্টকে আমরা আয়ারল্যান্ড থেকে বড় করেছি। পরবর্তী আমরা দেখতে পাচ্ছি কানাডিয়ান কনস্টিটিউশন। কানাডা থেকে যে সমস্ত বিষয়গুলোকে আমরা বড় করেছি সেগুলো হয়ে যাচ্ছে ফেডারেশন উইথ আ স্ট্রং সেন্টার, নাম্বার 2 ভেস্টিং অফ রেসিডুয়ারি পাওয়ার ইন দ্য সেন্টার, নাম্বার 3 অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য স্টেট গভর্নর বাই দ্য সেন্টার, আর নাম্বার 4 হয়ে যাবে অ্যাডভাইজারি জুরিসডিকশন অফ দ্য সুপ্রিম কোর্ট। এগুলো সুপ্রিম কোর্টের ফাংশন যেগুলো বিভিন্ন ধরনের আছে, যেরকম অরিজিনাল জুরিসডিকশন, অ্যাডভাইজারি জুরিসডিকশন, রিভিউ জুরিসডিকশন। তো এইরকমই একটা অ্যাডভাইজারি জুরিসডিকশন এই কনসেপ্টটাকে আমরা ফলো করেছি কানাডিয়ান কনস্টিটিউশন থেকে। পরবর্তী পেজে আমরা দেখতে পাচ্ছি অস্ট্রেলিয়ান কনস্টিটিউশন। অস্ট্রেলিয়ান কনস্টিটিউশন থেকে যে সমস্ত বিষয়গুলোকে আমরা বড় করেছি সেটা হয়ে যাচ্ছে 1 নম্বর কনকারেন্ট লিস্ট, 2 নম্বর হয়ে যাবে জয়েন্ট সিটিং অফ দি 2 হাউস অফ দি পার্লামেন্ট, আর ফ্রিডম অফ ট্রেড। এই ক্ষেত্রে কনকারেন্ট লিস্টের ক্ষেত্রে একটা পয়েন্ট বলে রাখি, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের মধ্যে পাওয়ার শেয়ার করা হয় 3টে লিস্টের মাধ্যমে। একটাকে বলা হয় ইউনিয়ন লিস্ট, এটাকে আবার লিস্ট 1 হিসেবেও ডাকা হয়। 2 নম্বর হয়ে যাবে স্টেট লিস্ট, এটাকে লিস্ট 2ও বলা হয়। আর 3 নম্বর হয়ে যাবে আমাদের কনকারেন্ট লিস্ট। কনকারেন্ট লিস্টকে লিস্ট 3ও বলা হয়।
এই তিনটে লিস্ট কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের পাওয়ার শেয়ার করার ক্ষেত্রে। তো এই যে কনকারেন্ট লিস্ট, এই কনসেপ্টটাকে আমরা অস্ট্রেলিয়া থেকে নিয়েছি। সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া বা ইউএসএসআর থেকে যে সমস্ত বিষয়গুলোকে নিয়েছি সেগুলো হয়ে যাবে আমাদের 1 নম্বর পয়েন্ট ফান্ডামেন্টাল ডিউটিস। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। তাহলে এই ফান্ডামেন্টাল ডিউটিস এই কি কনসেপ্টটাকে আমরা বড় করেছি রাশিয়া থেকে। আর পরবর্তী পয়েন্ট নাম্বার 2 আইডিয়াল অফ জাস্টিস সোশ্যাল ইকোনমিক পলিটিক্যাল ইন দ্য প্রিএমবেল, অর্থাৎ প্রিএমবেলে যে জাস্টিসের কথাটাকে আমাদের ডিফাইন করা হয়েছে যে সোশ্যাল জাস্টিস, ইকোনমিক জাস্টিস ও পলিটিক্যাল জাস্টিস, এই কি কনসেপ্টটাকে আমরা বড় করেছি রাশিয়া থেকে। পরবর্তী সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা থেকে ইম্পর্টেন্ট দুটো পয়েন্ট আমরা নিয়েছি, সেটা হয়ে যাবে একটা প্রসিডিওর ফর দ্য অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ যে কনস্টিটিউশনকে অ্যামেন্ডমেন্ট করার প্রসিডিওর সেগুলোকে আমরা নিয়েছি সাউথ আফ্রিকা থেকে। আর পয়েন্ট নাম্বার 2 ইলেকশন অফ দ্য মেম্বার অফ রাজ্যসভা, অর্থাৎ রাজ্যসভা মেম্বারদের যে ইলেকশন প্রসেসটা সেটাকেও আমরা নিয়েছি সাউথ আফ্রিকা থেকে। এখানে আমরা দেখতে পাবো ফ্রেঞ্চ কনস্টিটিউশন থেকে। ফ্রেঞ্চ কনস্টিটিউশন থেকে মূলত আমরা রিপাবলিক অ্যান্ড দি আইডিয়ালস অফ দি লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি ইন দ্য প্রিএমবেল, অর্থাৎ প্রিএমবেলে যে বিভিন্ন কি কনসেপ্টগুলো আছে রিপাবলিক অ্যান্ড দি আইডিয়ালস অফ লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি, এইগুলো যে প্রিএমবেলে দেওয়া আছে এগুলোকে আমরা নিয়েছি ফ্রেঞ্চ কনস্টিটিউশন থেকে। পরবর্তী আছে আমাদের ওয়েমার কনস্টিটিউশন অফ জার্মানি, অর্থাৎ জার্মান থেকে যে সমস্ত বিষয়গুলোকে নিয়েছি সেগুলো হচ্ছে সাসপেনশন অফ দি ফান্ডামেন্টাল রাইটস ডিউরিং এমার্জেন্সি, অর্থাৎ আমরা জানি আমাদের কনস্টিটিউশনে আর্টিকেল নাম্বার 352 এর মাধ্যমে আমরা জানি যে ন্যাশনাল এমার্জেন্সির কথা বলা হয়েছে। আর্টিকেল নাম্বার 356 এটার ক্ষেত্রে আমরা দেখতে পাবো স্টেটের লেভেলে যে স্টেট এমার্জেন্সি, এটাকে স্টেট এমার্জেন্সিকে প্রেসিডেন্সিয়াল রুলও বলা হয় বা কনস্টিটিউশনাল এমার্জেন্সিও বলা হয়। আর আর্টিকেল নাম্বার 360তে আমরা দেখতে পাবো ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। এই আর্টিকেল নাম্বারগুলোকেও তোমাদের মনে রাখতে হবে। তাহলে 352 আর্টিকেলের মাধ্যমে দেখতে পাবো ন্যাশনাল এমার্জেন্সি, 356 এর মাধ্যমে দেখতে পাবো প্রেসিডেন্সিয়াল রুল বা কনস্টিটিউশনাল এমার্জেন্সি, আর 360 মাধ্যমে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। মনে রাখবে এই 360 নম্বর যে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সির কথা বলা হচ্ছে, ইন্ডিয়াতে এটা এখনও একবারও লাগেনি। স্টেট এমার্জেন্সি বহু স্টেটে বহুবার লেগেছে, ন্যাশনাল এমার্জেন্সিও আমাদের হয়েছে, কিন্তু ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি কিন্তু এখনও পর্যন্ত একবারও হয়নি। পরবর্তী জাপানিজ কনস্টিটিউশন থেকে যে সমস্ত পয়েন্ট আমরা নেওয়া হয়েছে, বড় করা হয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশনটা হচ্ছে প্রসিডিওর এস্টাবলিশড বাই ল। এখানে আমরা দেখতে পাচ্ছি ইম্পর্টেন্ট বিভিন্ন পয়েন্টগুলোকে কালার করে দিয়েছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। পরবর্তী পেজ, তাহলে আমাদের ভিডিওর যে 3টে টপিক নিয়ে মেনলি ডিসকাশন করা ছিল সেটা হচ্ছে 1 নম্বর প্রিএমবেল, সেটা অলরেডি আমরা কমপ্লিট করে নিয়েছি। দ্বিতীয় ছিল সোর্স অফ দি কনস্টিটিউশন, সেটাকেও আমরা কমপ্লিট করে নিয়েছি। এবারে থার্ড পয়েন্ট আমাদের যেটা আছে সেটা বিভিন্ন ইম্পর্টেন্ট কোডগুলো নিয়ে। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি আর্নেস্ট বার্কার প্রিএমবেলকে কি বলছেন, ইনি প্রিএমবেল সম্পর্কে যে মতামত পোষণ করছেন সেটা হচ্ছে প্রিএমবেল ইজ দ্য কি নোট অফ দি কনস্টিটিউশন, অর্থাৎ প্রিএমবেল ইজ দ্য কি নোট অফ দি কনস্টিটিউশন। এই উক্তিটা কে দিয়েছিলেন? আর্নেস্ট বার্কার। এই কোয়েশ্চেনটা WBCS পরীক্ষায় বহুবার এসেছে। তোমরা সকলে অবশ্যই এই কোয়েশ্চেনগুলোকে ভালোভাবে কপিতে নোট ডাউন করে নেবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেবে বিভিন্ন এক্সামের জন্য, আপডেটের জন্য ও ক্লাসের আপডেটের জন্য এবং বিভিন্ন PDF-এর জন্য। কে এম মুন্সি কি বলছেন প্রিএমবেল সম্পর্কে? এনার মধ্যে প্রিএমবেল ইজ দ্য পলিটিক্যাল হরস্কোপ অফ দি কনস্টিটিউশন। আর টি ভার্গবের মতে প্রিএমবেল ইজ দ্য সোল অফ দি কনস্টিটিউশন। আবার রিপিট করে নিই, আর্নেস্ট বার্কার প্রিএমবেল ইজ দ্য কি অফ দি কনস্টিটিউশন, কে এম মুন্সি প্রিএমবেল ইজ দ্য পলিটিক্যাল হরস্কোপ অফ দি কনস্টিটিউশন, আর টি ভার্গবের মতে প্রিএমবেল ইজ দ্য সোল অফ দি কনস্টিটিউশন। নেক্সট পেজ, N.A. পালকিওয়ালা, এনার মতে প্রিএমবেল ইজ দ্য আইডেন্টি কার্ড অফ দি কনস্টিটিউশন, প্রিএমবেল ইজ দ্য আইডেন্টি কার্ড অফ দি কনস্টিটিউশন। আর জি অস্টিন, এনার মতে পলিটিক্যাল ডকুমেন্ট, অর্থাৎ প্রিএমবেল ইজ আ সোশ্যাল ডকুমেন্ট, এই অভিমত পোষণ করেন জি অস্টিন। তারপর হচ্ছে লাস্ট পয়েন্ট আমাদের এমভি পেইলির মতে প্রিএমবেল ইজ দ্য প্যারাডাইস অফ দি লয়ার্স অফ দি কনস্টিটিউশন অর হ্যাভেন্স অফ লয়ার, প্রিএমবেল ইজ দ্য প্যারাডাইস অফ দি লয়ার অফ দি কনস্টিটিউশন অর হ্যাভেন অফ দি লয়ার। এটার উক্তিটা কে দিয়েছিলেন? এমভি পেইলি। তো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য। তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে, অবশ্যই লাইক করবে এবং তোমরা কমেন্ট করে জানাবে পরবর্তী ক্লাস তোমরা কোন টপিকের ওপর চাইছো, কোন সাবজেক্টের ওপর চাইছো। তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার আমাদের পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।